এবার হচ্ছে চৌম্বক ক্ষেত্রের মাত্রা। তো চৌম্বক ক্ষেত্রের মাত্রা আমরা ওইরকমভাবে বের করব। আমরা সূত্রটা কি জানি, এফ সমান কিউ ভি ভি সাইন থিটা। এখানে আমরা চৌম্বক ক্ষেত্রের মাত্রা বের করব, মানে চৌম্বক ক্ষেত্র বলতে বি, তাহলে বি সমান কী হবে, এফ বাই কিউ এদিকে আসলে ভি সাইন থিটা, এগুলো সব এদিকে আসলো সমান বি। এইটা সমান বি, মানে বি সমান এইটা, আমরা এধারে লিখে দিচ্ছি বি সমান এটা। এবার সাইন থিটার তো কোনো মাত্রা নাই, একক বা মাত্রা নাই সাইন থিটা। সাইন যেমন সাইন 45, কস 45 ডিগ্রির মান আছে, এগুলো তো কোনো মাত্রা নাই। কিন্তু এফের মাত্রা আছে। এফের মাত্রা কি হয়, এম এল টি টু দি পাওয়ার -2, অবশ্যই থার্ড ব্র্যাকেটে লিখতে হবে, ঠিক আছে। তারপর আছে কিউ, কিউ মানে আধান, আধানের মাত্রা এ টি দিয়েও লেখা যায় বা আই টি দিয়েও লেখা যায়। আর এখানে আছে ভি, ভি মানে বেগ, বেগের মাত্রা হয় এল টি টু দি পাওয়ার -1, ঠিক আছে। এবারে আমরা এটাকে উপরে তুলব, যদি উপরে তুলি এম এল টি টু দি পাওয়ার -2, আর এটা যদি উপরে যায় তাহলে এ টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -1, আর এইটা যদি উপরে যায় তাহলে এল টু দি পাওয়ার -1, আর এটা টি টু দি পাওয়ার -1 আছে উপরে যাচ্ছে, তাহলে +1 হয়ে যাবে। এখানে এম একটাই আছে, এম লিখলাম, এখানে এল আর এখানে এল টু দি পাওয়ার -1, এল এর মাথায় কিছু নেই মানে +1, আর এখানে -1 কাটা যাবে। টি টু দি পাওয়ার এখানে আছে -1, এখানে আছে +1, এটাতে কাটা যাচ্ছে, তাহলে পড়ে রইল টি টু দি পাওয়ার -2, আর কি পড়ে রয়েছে এ টু দি পাওয়ার -1, আর তো মানে সম্ভবত কিছু পড়ে নাই, ঠিক আছে। তাহলে এটাই মাত্রা হবে, থার্ড ব্র্যাকেট লিখতে হবে। মাত্রা মুখস্থ করার কিছু নাই, এই সমীকরণটা থেকে বের করা যাবে তো। বি সমান এফ বাই কিউ বি, এফ মানে বল, ঠিক আছে, বলের মাত্রা লিখলাম, কিউ মানে আধানের মাত্রা লিখলাম, ভি এর মাত্রা লিখলাম, বাস। এবার উপরে তুলি সূচক, ঠিক আছে। আরেকটা আছে সুষম চৌম্বক ক্ষেত্র। সুষম চৌম্বক ক্ষেত্র মানে কি, মানে চৌম্বক ক্ষেত্র সব জায়গায় সমান থাকবে। সুষম চৌম্বক ক্ষেত্র যেমন সুষম তড়িৎ ক্ষেত্র ছিল, সেরকম হচ্ছে সুষম চৌম্বক ক্ষেত্র। সুষম চৌম্বক ক্ষেত্র মানে সব জায়গাতেই চৌম্বক ক্ষেত্র সমান থাকবে। আর চৌম্বক ক্ষেত্র ভেক্টর রাশি, তাহলে ভেক্টর রাশি মানে এটার মানও আছে আর এটার দিকও আছে। তাহলে চৌম্বক ক্ষেত্রে যদি কোনো স্থানে চৌম্বক ক্ষেত্রের মান আর দিক একই থাকে, তখন সেই চৌম্বক ক্ষেত্রকে আমরা কি বলবো, সুষম চৌম্বক ক্ষেত্র। এটা না লিখলে হবে। যে চৌম্বক ক্ষেত্রের মান আর দিক একই থাকে, তখন সেই চৌম্বক ক্ষেত্রকে বলবো সুষম চৌম্বক ক্ষেত্র। সুষম চৌম্বক ক্ষেত্র মনে রাখতে হবে, সুষম চৌম্বক ক্ষেত্র মানে মান আর দিক একই দেখবে, চৌম্বক ক্ষেত্র একই দেখবে। আর চৌম্বক ক্ষেত্র হচ্ছে ভেক্টর রাশি, ভেক্টর রাশির মানে মান দেখবে আর দিকও দেখবে। এই চৌম্বক ক্ষেত্রকে আমরা বলবো সুষম চৌম্বক ক্ষেত্র, ঠিক আছে। আর আমরা তড়িৎ ক্ষেত্রতে পড়েছিলাম যে যেমন তড়িৎ বলরেখা, তড়িৎ ক্ষেত্রেতে তড়িৎ বলরেখা, আর চৌম্বক ক্ষেত্রতে কী থাকবে, চৌম্বক বলরেখা। ওইখানে তড়িৎ বলরেখা দ্বারা তড়িৎ ক্ষেত্রকে বোঝানো হয়তো, তড়িৎ বলরেখা দ্বারা তড়িৎ ক্ষেত্রকে বোঝানো হতো। এখন চৌম্বক বলরেখা দ্বারা চৌম্বক ক্ষেত্রকে বোঝাবে, এগুলো চৌম্বক বলরেখা। তো এই চৌম্বক বলরেখাগুলো সব একই দিকে থাকে, সেই জন্য বলা আছে দিক একই, দিক একই এই জন্য বলা আছে, কেননা সবগুলো একই দিকে থাকে। আর বলা আছে না যে মধ্যবর্তী দূরত্ব একই থাকে, ইয়াদের মধ্যবর্তী দূরত্ব এই যে এইখান থেকে এই দূরত্বটা যত হবে, এইখান থেকে এই দূরত্বটা ততই হবে, এই দূরত্বটা এই দূরত্বগুলো সব সমান হবে। এটা মূল জিনিস, এটাই সুষম চৌম্বক ক্ষেত্র, মানে চৌম্বক ক্ষেত্র প্রত্যেকটা পয়েন্টে সব জায়গাতেই মান আর দিক একই থাকবে। এবার হচ্ছে আমরা পড়েছি সুষম চৌম্বক ক্ষেত্রে আহিত কণার গতি, মানে কোনো চৌম্বক ক্ষেত্রে যদি আহিত কণা গতিশীল থাকে তার গতি কীরকম হবে, ঠিক আছে। তার মধ্যে প্রথম কেস 1 করছে আহিত কণা চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে, চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে মানে যদি চৌম্বক ক্ষেত্র এদিক বরাবর হয়, বাম দিক থেকে ডান দিকে এই দিকে চৌম্বক ক্ষেত্র হয়, চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে মানে এখানে প্লাস কিউ যে আধান আছে
এদিকে গতিশীল, যেদিকে চৌম্বক ক্ষেত্র, এই লালগুলো দেখাচ্ছে চৌম্বক ক্ষেত্র, তাহলে চৌম্বক ক্ষেত্র যেদিকে গতিশীল আধানও সেই দিকেই গতিশীল, মানে সমান্তরাল। চৌম্বক ক্ষেত্রের দিকে, চৌম্বক ক্ষেত্র বাম দিক থেকে ডান দিকে, আধানও বাম দিক থেকে ডান দিকে বা সমান্তরাল। এটা থিটা কত? থিটা হয় 0 ডিগ্রি। আর থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে কত বল কাজ করবে? সূত্র কি? এফ সমান কিউ ভি বি সাইন থিটা। এফ সমান কিউ ভি বি সাইন 0 ডিগ্রি। সাইন 0-র মান কত? সাইন 0-র মান 0। তাহলে এটা যদি 0 হয়, 0 দিয়ে যদি এটাকে গুণ করা হয় কত হবে? 0ই হবে। তাহলে চৌম্বক ক্ষেত্রের দিকে হলে বল কত হয়? 0। আর যদি চৌম্বক ক্ষেত্রের বিপরীতে হয়, তার মানে এইটার ছবিটা কীরকম হবে? যদি এই দিক বরাবর চৌম্বক ক্ষেত্র থাকে, চৌম্বক ক্ষেত্র বাম দিক থেকে ডান দিকেই এঁকেছি, ঠিক আছে? চৌম্বক ক্ষেত্র এই দিক বরাবর কী লেখা আছে? চৌম্বক ক্ষেত্রের বিপরীতে, চৌম্বক ক্ষেত্রের বিপরীতে মানে এই দিক বরাবর যাবে আধানের গতি, ঠিক আছে? আর লালটা দ্বারা আমরা কী বোঝাচ্ছি? বি, চৌম্বক ক্ষেত্র। এই দিক বরাবর চৌম্বক ক্ষেত্র, আর আধান যাচ্ছে এই দিক বরাবর, বিপরীতে যাচ্ছে বা সমান্তরালের বিপরীতে। এটা সমান্তরাল, এটা সমান্তরালের বিপরীত। এই ক্ষেত্রে থিটা কত? একটা যাচ্ছে এইদিকে আর একটা এইদিকে, মানে মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে বল কত কাজ করবে এক্ষেত্রে? এক্ষেত্রে বল এফ সমান কি? এফ সমান হচ্ছে কিউ ভি বি সাইন থিটা। এখানে কিউ ভি বি সাইন 180 ডিগ্রি। সাইন 180-র মান কত? সাইন 180-র মানও 0। তাহলে বল কত বেরোচ্ছে? 0। তাহলে যদি চৌম্বক ক্ষেত্রে সমান্তরাল হয় বা তার বিপরীত হয়, তাহলে বল কত কাজ করে? 0। তার মানে কোনো বলই কাজ করছে না। আর যদি বল না কাজ করে, তাহলে গতির অভিমুখের, মানে যেদিক বরাবর যাচ্ছিল সেই দিক বরাবরই চলতে থাকবে, অভিমুখের কোনো পরিবর্তন হবে না। মানে কোনো একটা আধান যেদিক বরাবর যাচ্ছে, বলই কাজ করে নাই, তাহলে যে ও সুন্দর যাচ্ছিল যেদিকে সেদিক বরাবরই চলতে থাকবে, কেননা বল কাজ করে না। এই ক্ষেত্রে বল 0, এই ক্ষেত্রে বল 0। তার মানে চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে বা তার বিপরীতে যদি কোনো আধান গতিশীল হয়, তাহলে তার উপর কোনো বল কার্য করে না। আর যদি বল না কার্য করে, তাহলে যেদিক বরাবর যাচ্ছিল সেদিক বরাবরই চলতে থাকবে, কোনো অভিমুখের পরিবর্তন ঘটবে না। সেটাই এখানে লিখেছি, কার্য করছে না তাই অভিমুখের পরিবর্তন হবে না। আর এই দেখো না, সরল রেখা বরাবর গতিশীল থাকবে। এটা ইম্পর্টেন্ট, আমরা পরে আরেকটা গতি পড়াবো, এটা তো বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে? লাগবে এটা। তাহলে এটা মনে রাখতে হবে যে আহিত কণা যদি চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে হয় বা সমান্তরালের বিপরীত, তাহলে আধানটা কেমন বরাবর চলে? সরল রেখা বরাবর গতিশীল থাকে। এটা মনে রাখতে হবে, চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে যদি যায় বা তার বিপরীতে, তাহলে আধানটা সরল রেখা বরাবর গতিশীল থাকে। এমনকি এমসিকিউতেও এটা পড়ে যেতে পারে কেমন গতি হয়, ঠিক আছে? পরের এই কেসটা হচ্ছে কেস 2, ঠিক আছে? এখানে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে গতিশীল, চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে গতিশীল। আমরা ধরলাম চৌম্বক ক্ষেত্র বোর্ডের সাথে লম্বভাবে ভিতর দিকে, আর ভিতর দিকে হলে আমরা এরকম চিহ্ন দিই, আর বহির্মুখী হলে আমরা এরকম ডট, বহির্মুখী হলে আমরা কেমন দিই? ডট। আর যদি বোর্ডের সাথে লম্বভাবে এরকম ভিতর দিকে হয়, তাহলে ভিতর দিকে হলে আমরা এরকম ক্রস চিহ্ন দিই, তাই তো? এখানে চৌম্বক ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্র বোর্ডের সাথে লম্বভাবে ভিতর দিকে, লেখাটা দেখার দরকার নেই, এখন লেখার দিকে ভয় করার কিছু নেই। চৌম্বক ক্ষেত্র লম্বভাবে কেমন আছে? ভিতর দিকে। এইখানে যদি কোনো একটা আধান কেমন বলা আছে? চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে, চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে, মানে যদি কোনো একটা আধান এই বরাবর গতিশীল হয়, প্লাস কিউ আধান এই বরাবর গতিশীল হয়, তার লম্ব হচ্ছে কিনা? চৌম্বক ক্ষেত্র কেমন? চৌম্বক ক্ষেত্র হচ্ছে বোর্ডের সাথে লম্বভাবে ভিতর দিকে, আর আধানটা যাচ্ছে এই পথ বরাবর, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত? 90 ডিগ্রি এই বরাবর। এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র বোর্ডের সাথে লম্বভাবে ভিতর দিকে, আর আধান যাচ্ছে এই দিক বরাবর, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। ওই জন্য লেখা আছে চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে যদি গতিশীল হয়, তাহলে এটা একটা বল অনুভব করবে, কেননা আমরা জানি এফ সমান কী হয়? কিউ ভি বি সাইন থিটা। এফ সমান কিউ ভি বি সাইন থিটা। এই থিটাটা কার কার মাঝের কোণ?
থিটাটা হচ্ছে ভি আর বি এর, ভি আর বি এর, বি চৌম্বক ক্ষেত্র এদিক বরাবর, ভি এই দিক বরাবর, মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি। তাহলে এখানে থিটা হচ্ছে 90 ডিগ্রি। থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এফ কত হবে? এফ সমান হচ্ছে কিউ ভি বি সাইন 90 ডিগ্রি। সাইন 90 এর মান কত হয় 1, তাহলে এফ সমান কত হবে কিউ ভিবি। তার মানে একটা বল কাজ করবে, আর ওই বলের মান কত হয় কিউ ভিবি। তাহলে এবার বলের মান তো জানলাম আমরা এফ সমান কিউ ভিবি, কিন্তু কোন দিকে কাজ করবে সেটা জানার জন্য আমরা সূত্র পড়েছিলাম ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। ফ্লেমিংয়ের বাম হস্ত, তাহলে আমরা এইটাতে ফ্লেমিংয়ের বাম হস্ত লাগাবো। ফ্লেমিংয়ের বাম হস্ত, ঠিক আছে। এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, এইটা হচ্ছে প্লাস আধানের দিকে, তাহলে এই দিকে বরাবর বল কাজ করে। তাহলে আমরা এটা ঠিকঠাক করে বসাই, ঠিক আছে। চৌম্বক ক্ষেত্রের দিকে রেখেছি, এই আঙুলটাকে চৌম্বক ক্ষেত্রের দিকে। এটা কোন দিক বরাবর রাখি? প্লাস আধানের গতি, প্লাস আধানের গতি এদিক বরাবর। তাহলে বল কোন দিক কাজ করবে? এই দিক বরাবর। এদিকে চৌম্বক ক্ষেত্র, আধানের গতি, তাহলে বল কাজ করবে কোন দিকে? উপর দিকে। তার মানে এই দিক বরাবর বল কাজ করবে, এদিক বরাবর বল কাজ করবে। তাহলে বস্তুটা যাচ্ছিল এই দিক বরাবর, বস্তুটা যাচ্ছে এই দিক বরাবর, আর বল এই দিকে। তাহলে কি বস্তুটা সোজাসুজি যেতে পারবে? বস্তুটা আর কীভাবে সোজাসুজি যাবে? বল কাজ করছে এই দিকে, আর বস্তুটা যাচ্ছিল এই দিক বরাবর, তার মানে নিশ্চয়ই বস্তুটার পথটা একটু হলেও এরকম পথ বরাবর বেঁকে যাবে, এরকম পথ বরাবর বেঁকে যাবে। এবারে এই মুহূর্তে এই যে এইখানে আছে এবার আধানটা, ঠিক আছে। আধানটার গতি কোন দিকে? আধানটার গতি তো এই দিক বরাবরই, ঠিক আছে। গতি এই দিক বরাবর, একটু বেঁকে গেছে, ঠিক আছে। আমরা আবার লাগাবো ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম, ঠিক আছে। কেমনভাবে বসাতে হবে? এইরকমভাবে না, আধানের গতিটা এই, আধানের গতিটা এই দিক বরাবর, আধানের গতিতে এই দিক বরাবর যাচ্ছে। দেখ, যদি বুঝতে অসুবিধা হয় আরেকবার বলে দিচ্ছি। প্রথম দিকে এই দিকে এরকমভাবে বসালাম, তাহলে বল কোন দিকে কাজ করছে? উপর দিকে। তাহলে বল যদি উপর দিকে হয় তাহলে বস্তুটার গতি কোন দিক বরাবর হবে? এরকম মাঝ বরাবর হবে, মাঝ বরাবর বস্তুটার গতি, তাহলে গতি এই দিক বরাবর। এবার আবার আমরা ফ্লেমিংয়ের বাম হস্ত লাগাবো। ফ্লেমিংয়ের বাম হস্ত লাগালাম এই দিক বরাবর, বস্তুটার গতির দিকে রাখলাম। এটা চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্রের দিকে রেখেছি। এইটা পরিবাহীর গতি, গতির অভিমুখে রেখেছি। তাহলে বল কোন দিকে কাজ করছে? এই দিক বরাবর, তার মানে বল এদিক বরাবর কাজ করবে। তাহলে বস্তুটা আবার কি হবে? এদিক বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু আরেকটুকু বেঁকে যাবে এদিকে, ঠিক আছে। এইরকম জায়গাতে পৌঁছালো। এর বস্তুটার গতি কোন দিকে বরাবর? বস্তুটার গতি তো এই দিক বরাবর। লাগাবো আমরা ফ্লেমিংয়ের বাম হস্ত, ঠিক আছে। এই দিক বরাবর, মানে বল কোন দিক কাজ করবে? মাঝ বরাবর, মাঝ দিকে, মাঝ দিকে। আবার এখানকে যাবে, সেখানেও বল কোন দিক কাজ করবে? মাঝ বরাবর। আবার এখানে যাবে, বল কোন দিক কাজ করবে? মাঝ বরাবর। আবার এখানকে যাবে, বল কোন দিক কাজ করবে? এখানে মাঝ বরাবর। এরকম করতে 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 একটা বৃত্তাকার গতি করবে, ঠিক আছে। বৃত্ত পথে ঘুরবে। তাহলে যদি চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে গতিশীল হয় তাহলে কোন পথে আবর্তন করে? বৃত্তাকার পথে। এটা আমরা আরেকবার বলে দিচ্ছি যদি কোনো অসুবিধা থাকে। দেখ লেখাটা দেখ, ধরি এই স্থানে সুষম চৌম্বক ক্ষেত্র বোর্ডের সাথে লম্বভাবে ভিতর দিকে ক্রিয়া করছে। বোর্ডের সাথে লম্বভাবে কেমনভাবে ক্রিয়া করছে? ভিতর দিকে ক্রিয়া করছে, ঠিক আছে। এখানে প্লাস কিউ আধান, এই যে প্লাস কিউ আধান কত বেগ নিয়ে এসছে? ভি বেগ নিয়ে প্রবেশ করেছে, ভি বেগ নিয়ে প্রবেশ করেছে। তাহলে একটা বল অনুভব করবে, আর বলের মান কত হয়? এফ সমান কিউ ভিবি। এখানে আমরা কার নিয়ম লাগালাম? ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম লাগালাম, ঠিক আছে। ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম লাগালাম। দেখ আমরা আরেকবার বলে দিচ্ছি, এটাতে অসুবিধা হলে। এখানে চৌম্বক ক্ষেত্র কেমনভাবে ছিল? ভিতর দিকে, চৌম্বক ক্ষেত্র ভিতর দিকে, বোর্ডের সাথে লম্বভাবে ভিতর দিকে। দেখ প্রথম লাইনটা, এই স্থানে সুষম চৌম্বক ক্ষেত্র বোর্ডের সাথে লম্বভাবে ভিতর দিকে ক্রিয়া করছে। এখানে কোন আধান এসছে? একটা প্লাস কিউ আধান এসছে। আমরা ধরলাম একটা প্লাস কিউ
আধান এসছে, কত বেগে এসছে, প্লাস কিউ আধান ভি বেগে প্রবেশ করেছে, ভি বেগে। তাহলে এদিক বরাবর প্রবেশ করেছি কত বেগে, ভি বেগে প্রবেশ করেছি, ঠিক আছে, ভি বেগে প্রবেশ করেছি। তাহলে এটা একটা বল অনুভব করে, আমরা এখানে লিখেছিলাম বল কত বল অনুভব করে, এফ সমান কিউ ভি বি সাইন থিটা, ঠিক আছে, আর থিটা তো এখানে 90 ডিগ্রি। এইখানে আমরা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম লাগাবো। ফ্লেমিংয়ের বাম হস্ত, এই দিক বরাবর চৌম্বক ক্ষেত্র, এই দিক বরাবর চৌম্বক ক্ষেত্র, এই বুড়ো আঙুলটা কোন দিকে রাখতে হবে, ডান দিক বরাবর, কেননা আধান এদিকে যাচ্ছে। তাহলে বল কোন দিকে কাজ করছে, উপর দিকে লম্বাভাবে। তাই তো এইটা পরস্পরের মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রিতে থাকে ফ্লেমিংয়ের বাম হস্ততে, প্রত্যেকটার মধ্যবর্তী কোণ কত থাকে, 90 ডিগ্রি। তাহলে আমরা যদি এরকমভাবে লাগাই, তাহলে এদিক বরাবর বল কাজ করবে, বল কাজ করবে এদিক বরাবর, এটা বলের দিক, ঠিক আছে। তাহলে এই দিক বরাবর বস্তুটার গতি ছিল এই দিক বরাবর, আর বল কাজ করছে এই দিক বরাবর। তাহলে বস্তুটা কি এই বরাবর যেতে পারবে, কাদো পারবে নাই, তাহলে কোন পথ বরাবর যাবে, এই মাঝ বরাবর যাবে। এবারে আমরা এই পয়েন্টটা দেখছি, ঠিক আছে। এবারে আমরা সোজা টানি নিলাম, ঠিক আছে। আসলে তো প্রত্যেকটা পয়েন্টে একটু 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 করে বেঁকে, কিন্তু আমরা তাও এখানে সোজা টানিলাম, ঠিক আছে, বোঝানোর জন্য শুধু। কেননা এইখানে একটু বেঁকি বেঁক, এখানে একটু বেঁকি বেঁক, একটু বেঁকি বেঁক, পুরোটা গোলাকার করবে, কিন্তু আমি তাও আপাতত সরল রেখায় টানি নিলাম। তাহলে এইখানে গতি কোন দিকে, বস্তুর গতি তো এইদিকে বরাবর, আর বস্তুটা এইদিক বরাবর যাচ্ছিল, কিন্তু বল কোন দিকে কাজ করছে, উপর দিকে। তাহলে এই দিকে বরাবর যাচ্ছিল, কিন্তু বল কাজ করছে উপর দিকে। তাহলে এই পথ বরাবর আর যেতে পারবে, এদিক বরাবর যেতে পারবে, তাহলে কোন পথে বরাবর যাবে, মাঝ পথে বরাবর যাবে। তাহলে এখন বেগ এইদিকে। এইখানেও আমরা ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম লাগাবো। এটাকে চৌম্বক ক্ষেত্র বরাবর রাখবো, এইটাকে রাখবো পরিবাহীর গতির দিক বরাবর। তাহলে বল কোন দিক কাজ করছে, এইদিকে কাজ করছে না, এদিক বরাবর, এই যে বৃদ্ধাঙ্গুলি, তার মানে এখানেও বল কোন দিক কাজ করবে, এইদিক বরাবর। আর গতি কোন দিকে ছিল, গতি ছিল এই দিক বরাবর। তাহলে এইদিকে আর যেতে পারবে কি, তাহলে কোন দিকে বেঁকে যাবে, এই দিক বরাবর বেঁকে যাবে। এই লালটা দ্বারা আমরা বলকে বোঝাচ্ছি। এবার এই পয়েন্টটা এলো, এই পয়েন্টে গতি কোন দিকে, এই দিক বরাবর, ঠিক আছে। এবার আমরা এখানেও ফ্লেমিংয়ের বাম হস্ত লাগাবো। ফ্লেমিংয়ের বাম হস্ত লাগাবো, চৌম্বক ক্ষেত্র কোন দিকে, ভিতর দিকে, এটা ভিতর দিকে, চৌম্বক ক্ষেত্র ভিতর দিকে। এইটা হচ্ছে পরিবাহীর গতি, আর এই বৃদ্ধাঙ্গুলি কার দিক নির্দেশ করে, বলের দিক। তাহলে বল কোন পথ বরাবর কাজ করছে, এই পথ বরাবর। বস্তুটা আর কি এদিকে যেতে পারবে, বস্তুটা এদিকে যাওয়ার কথা ছিল, আর বল এদিকে কাজ করছে। তাহলে বস্তুটা কোন দিকে যাবে, এই দিক বরাবর। এই জায়গাতে বস্তুটার গতি কি, এই দিক বরাবর। এইখানেও আমরা কি লাগাবো, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। যদি আমরা এরকমভাবে লাগাই, তাহলে বল কোন দিকে কাজ করবে, নিচ দিকে, নিচ দিকে। এইভাবে চলতেই থাকবে, এইভাবে চলতে 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 একটা বৃত্তাকার পথ পূর্ণ করবে। মনে হচ্ছে এবারে ষড়ভুজাকার স্যার করতে পারে, ষড়ভুজাকার করবে না, এটা প্রত্যেকটা পয়েন্টে বেঁকবে। আমি তো এখানে সরলরেখা টানিয়ে নিলাম, প্রত্যেকটা পয়েন্টে, এইটুকু পয়েন্টে কেমনভাবে বেঁকে, এইটুকু বেঁকে, এইটুকু বেঁকে, এইটুকু, এইরকম এরকম 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 করে গোলাকার করে, ঠিক আছে। আমি এখানে আপাতত সরলরেখা টানিয়ে পরে বোঝানোর জন্যে, যাতে ফিল আসে, ঠিক আছে। বৃত্তের ফিল এসছে না, কিন্তু আসলে কীভাবে এইদিকে বেঁকছে ওইটার ফিল আসবে, ঠিক আছে। এটা কেমন আকার ধারণ করছে, বৃত্তাকার পথ হচ্ছে। তাহলে যদি চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে আহিত কোণা আসে, যদি আহিত কোণা চৌম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে আসে, তাহলে কি পথ করে, বৃত্তাকার পথে আবর্তন করে। আর এটার বলের মান কত হয়, এফ সমান কিউ ভি বি সাইন থিটা হয়, কিন্তু এখানে থিটা কত, 90 ডিগ্রি, তো থিটা 90 ডিগ্রি। চৌম্বক ক্ষেত্র ভিতর দিকে, আধানের গতি এই দিক বরাবর, তাহলে কত, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তাহলে সাইন 90 এর মান 1, সেই জন্য এফ সমান কিউ ভিবি। এবার লেখাটা দেখ, এই স্থানে সুষম চৌম্বক ক্ষেত্র বোর্ডের সাথে লম্বভাবে ভিতর দিকে, বোর্ডে দেখ লিখে লিবি, ঠিক আছে। আর এক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রে শুধুমাত্র কিসের পরিবর্তন হচ্ছে, দিক পরিবর্তন হচ্ছে। এখানে চৌম্বক ক্ষেত্রের মানের কোনো পরিবর্তন হয় না, বেগের মান আমরা আগেই পড়েছি এটা, যে চৌম্বক ক্ষেত্রের আগে গতিশক্তি যা থাকে, পরে গতিশক্তি তাই থাকে। দেখ আগে লেখানো আছে, ঠিক আছে। প্রথমে বেগ যত থাকে, পরে বেগের মান, বেগ একই থাকে না, বেগের মান একই থাকে। কিন্তু
বেগের দেখ দিক, বেগ এই দিকে বরাবর ছিল, বেগ এই দিকে বরাবর ছিল, কিন্তু বেগের দিকটা দেখ পাল্টে গেছে এই দিকে বরাবর। আবার এদিকে বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু দিক পাল্টে গেছে। এরকম সোজা চলে যাওয়ার কথা ছিল, কিন্তু দিক পাল্টে গেছে। তাহলে এক্ষেত্রে বেগের দিকের পরিবর্তন হয়, কিন্তু বেগের মানের পরিবর্তন হয় না। বেগের মানের মানে কীরকম, আমি যদি যেমন 70 স্পিডে চালাই, 70 স্পিডে, 70 এটা স্পিড মানে 70 মান, মান বলছি। এবার 70 স্পিডে আমি বৃত্তাকার পথে চালাচ্ছি, 70 স্পিডে বাইকটা আমি বৃত্তাকার পথে চালাচ্ছি। তাহলে বৃত্তাকার পথে যদি চালাই, তাহলে দিক আমার সবসময় পরিবর্তন হচ্ছে না, দিক পরিবর্তন হচ্ছে না, দিক সব মুহূর্তে পরিবর্তন হচ্ছে। কিন্তু আমি 70 স্পিডেই চালাচ্ছি, তাহলে মানটাই কি থাকছে, কিন্তু দিকটা বারবার পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, এটা হয়ে গেছে। তাহলে এইখানে একটা বল কাজ করছে, তাই তো, কেন্দ্রের দিকে একটা বল কাজ করছে। এই বলটার মান কত, এই বলটার মান হচ্ছে কিউ ভিবি সাইন থিটা, নিয়ে সাইন থিটাটা 90 ডিগ্রি হয়, তাহলে বলটা হয় এফ সমান কিউ ভিবি, এফ সমান কিউ ভিবি। তো আমরা 11-এ যদি কেউ পড়ে থাকি, তাহলে আমরা জানি যে একটা বস্তুকে বৃত্তাকার পথে ঘুরতে হলে একটা বল লাগে, সেই বলটা হচ্ছে অভিকেন্দ্র বল। একটা বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরে, তখন তার কেন্দ্রের দিকে একটা বল লাগে। যে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে, যে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরে, তাহলে কেন্দ্রের দিকে একটা বল কাজ করে, সেই বলটাকে কি বলা হয়, অভিকেন্দ্র বল, অভিকেন্দ্র বল। আর এইখানে অভিকেন্দ্র বলটা কে যোগান দিচ্ছে, এইখানে অভিকেন্দ্র বলের যোগান কে দেয়, কোন বলটা দিচ্ছে, যোগান দেয় চৌম্বক বল। এটি 11-এ আছে একটু, যদি কোনো বস্তু এত লাগবে না 11-এর, যদি কোনো বস্তু বৃত্তাকার পথে আবর্তন করে, বৃত্তাকার পথে আবর্তন করে, তো বৃত্তাকার পথে আবর্তন করতে হলে কেন্দ্রের দিকে একটা বল লাগবে, কেন্দ্রের দিকে। আর কেন্দ্রের দিকে যে বলটা লাগে সেই বলটাকে বলা হয় অভিকেন্দ্র বল। আর এইখানে কেন্দ্রের দিকে কোন বলটা দিচ্ছে, এই এফটা কোন বল, চৌম্বক বল। তাহলে আমরা এখানে লিখতে পারি অভিকেন্দ্র বল সমান চৌম্বক বল, এটা লিখতেই পারি আমরা। এখানে অভিকেন্দ্র বলের যোগান কে দিচ্ছে, চৌম্বক বল। অভিকেন্দ্র বল কোন দিকে হয়, কেন্দ্রের দিকে। ঠিক আছে, এবার হচ্ছে স্যার আমরা তো জানি চৌম্বক বলটা, চৌম্বক বলের মান কত হয়, কিউ ভিবি, এটা তো আমরা জানি, কিন্তু অভিকেন্দ্র বলেরটা তো জানি নি, কারণ আমরা 11-এ পড়েই জানি। অভিকেন্দ্র বল আমি বলে দিচ্ছি, এটা ডান দিকে করে লিখে রাখবে, আমি এখানে যেটা লিখছি অভিকেন্দ্র বলটা, যদি এই আধানটা আছে না, এই আধানটা, এই যে প্লাস কিউ আধানটা, প্লাস যদি আধানটির ভর এম ও বৃত্তপথের ব্যাসার্ধ আর হয়, তবে অভিকেন্দ্র বল হবে, এটা সূত্র বটে, এম ভি স্কোয়ার বাই আর। এমটা কি বটে, এমটা আধানটার ভর, যে আধানটা ঘুরছে বৃত্তপথে সেই আধানটার ভর হচ্ছে এম, যে বেগে ঘুরছে সেই বেগটা হচ্ছে ভি, আর এটা তো একটা বৃত্তপথে ঘুরছে, তার মানে ব্যাসার্ধ থাকবে, আর ওই ব্যাসার্ধটাকে আমরা বড় হাতের আর দ্বারা লিখলাম। এইটা ডাইন দিকে করে, এই যে আমরা এটা লিখছি, এটা ডাইন দিকে করে একটা কোণে লিখে রাখবি, যদি আধানটার ভর এম হয়, বৃত্তপথের ব্যাসার্ধ আর হয়, আর আধানটার আধানের বেগ ভি হয়, তবে অভিকেন্দ্র বল হবে এম ভি স্কোয়ার বাই আর, এটা লিখে রাখবি। ঠিক আছে, এবার আমরা অভিকেন্দ্র বলের জায়গায় লিখে দিচ্ছি এম ভি স্কোয়ার বাই আর, এম ভি স্কোয়ার বাই আর। এক্ষেত্রে আমরা ভি ভি কাটতে পারি, এই একটা ভি, একটা ভি, তাহলে এক্ষেত্রে কোনাকুনি গুণ করে পর আর সমান কি বেরোবে, আর সমান হবে, এটা নিচে কিছু নয় মানে 1 আছে, তাহলে এদিকে বেরোচ্ছে এম ভি,
আর এদিকে কিউবি, কোনাকুনি গুণ করেছি। আর সমান এমভি বাই কিউবি। আর আরটা কি বটে? আরটা হচ্ছে এই বৃত্ত যে পথটা ঘুরছে বৃত্তপথে, এই বৃত্তপথের ব্যাসার্ধ হচ্ছে আর। ঠিক আছে, বৃত্তপথের ব্যাসার্ধ আর। এই ক্ষেত্রে যে বেগটা, এটা আমরা একটু ভালো করে লিখে দিই। আর সমান কি? আর সমান এম। এম মানে আধানের ভর, আধানের ভর ইন্টু এই যে বেগটা নিয়ে হচ্ছে, এই বেগটা কোন বেগ নিয়ে হচ্ছে? এইখানে কোন বেগটা নিয়ে হচ্ছে? যেটা চৌম্বক ক্ষেত্রের সাথে লম্ব, এইদিক বরাবর চৌম্বক ক্ষেত্র এই দিক বরাবর, আর বেগ এই দিক বরাবর। কেননা পরবর্তী ক্ষেত্রে একটা আছে চৌম্বক ক্ষেত্রের দিকে, তাহলে ওইটার জন্য তো আর হবে না এটা ভি, এইটা বেশি হবে না, সেই জন্য বলে দিচ্ছে এখন থেকে। চৌম্বক ক্ষেত্র ভিতর দিকে, আর বেগ হচ্ছে এই দিক বরাবর, তাহলে লম্ব। তাহলে এটা হচ্ছে বি এর সাথে লম্ব বেগ। বি বলতে চৌম্বক ক্ষেত্র, বি এর সাথে যেটা লম্ব বেগ, সেই লম্ব বেগটা বাই কিউ মানে কি বটে? আধানের মান। আর বি, বি মানে কি বটে? চৌম্বক ক্ষেত্র। এটাও লিখবি, ঠিক আছে? তাহলে আর সমান কি বেরোলো? বৃত্তপথের ব্যাসার্ধের ফর্মুলা কি? বৃত্তপথের ব্যাসার্ধের ফর্মুলা হচ্ছে আর সমান এমভি বাই কিউবি। বৃত্তপথের ব্যাসার্ধের ফর্মুলা হচ্ছে আর সমান এমভি বাই কিউবি। ঠিক আছে, এখান থেকে আমরা দেখে বলতে পারি যে 1 নাম্বার আর ভেরিজার এম মানে ভর যত বাড়বে, দেখ এম এম উপরে আছে না, আর আরটা উপরে আছে, কিছু নেই মানে আর নিচে নিচে ওয়ান আছে। তাহলে আর ভেরিজার এম, এম মানে কি বটে? ভর। ভর যত বাড়বে ব্যাসার্ধ তত বাড়বে, ভর যত বাড়বে ব্যাসার্ধ তত বাড়বে। লিখে লিবি এটা। 2 নম্বর আর ভেরিজার ভি, আর ভেরিজার ভি, ভি উপরে আছে, তার মানে বেগ যত বাড়বে, বেগ যত বাড়বে ব্যাসার্ধ তত বাড়বে। বেগ যত বাড়াবো ব্যাসার্ধ তত বাড়বে। আমি যদি 20 স্পিডে চালাই তাহলে হয়তো এরকম হলো, ঠিক আছে? 20 স্পিডে বৃত্তপথটা এরকম হলো। আমি যদি 40 চালাই তাহলে কী হবে? ব্যাসার্ধটা আরও বাড়বে, ব্যাসার্ধটা বাড়িছে না? এটা কত স্পিডে চালাইছি আমরা? 20। এটা কত? 40 স্পিডে চালাইছি। কেন? বেগ যত বাড়বে তত ব্যাসার্ধ বাড়বে। আমি যদি 80তে চালাই, ব্যাসার্ধ কি বাড়ছে না? এটার প্রথমটার ব্যাসার্ধ, তাই তো? এটা হচ্ছে দ্বিতীয়টার ব্যাসার্ধ, আর এইটা হচ্ছে তৃতীয়টার ব্যাসার্ধ। ব্যাসার্ধ বাড়ছে কি না? যখন 20 তখন ব্যাসার্ধ এইটে, যখন 20, যখন 40 করলাম তখন ব্যাসার্ধ হয়ে গেল এইটে, যখন 80 করলাম তখন ব্যাসার্ধ হয়ে গেল এটা। তার মানে আর ভেরিজার ভি। তিন নম্বরে কি লিখতে পারি? আর ভেরিজার 1/কিউ। কিউ মানে আধান, আধানের মানের কি? ব্যস্তানুপাতিক। কেন? কিউ নিচে আছে, আর উপরে কিউ নিচে। আর ভেরিজার 1/বি মানে চৌম্বক ক্ষেত্রের সাথেও কি? ব্যস্তানুপাতি। চৌম্বক ক্ষেত্র নিচে আর উপরে ব্যস্তানুপাতি। ব্যস্তানুপাতি মানে কি? এইটা যদি বাড়ায় তাহলে এটা কমবে, এইটা যদি কমায় তাহলে এটা বাড়বে। কেন? ব্যস্ত সম্পর্ক, এটা উপরে এটা নিচে, ঠিক আছে? এটা কোনো অসুবিধা নেই। এরপর এটাকে আমরা সাজাবো আর সমান এমভি বাই কিউবিটা। আর সমান এমভি বাই কিউবিটাকে আমরা যদি এরকমভাবে লেখা যায়, আর সমান এমভি বাই কিউবিকে, এটাকে আমরা সাজাচ্ছি এরকম, আর সমান ভি বাই কিউ বাই এম ইন্টু বি, এরকম লেখা যায় কি? আর সমান, দেখ এটা লেখা যায়। যদি আমরা এটাকে উল্টাই দিই, এটাকে যদি উল্টাই দিই তাহলে সেই এইটাই আসবে। দেখ এটাকে যদি উল্টাই দিই তাহলে এমটা উপরে চলে যাবে, এটা উল্টালে এটা উপরে চলে যাবে, মানে এমভি বাই কিউবি আসবে, ঠিক আছে? এরকমভাবে সাজানোর কারণ কি? এই যে কিউ বাই এম,
এই কিউ বাই এমটাকে বলা হয় আপেক্ষিক আধান, কি বলা হয়? আপেক্ষিক আধান, ঠিক আছে, আপেক্ষিক আধান। তাহলে আরটা, আর মানে কি? বৃত্তপথের ব্যাসার্ধ। বৃত্তপথের ব্যাসার্ধ আপেক্ষিক আধানের, আপেক্ষিক আধানের কি? ব্যস্তানুপাতি। কিছু না, এইটাকে সাজালাম আমরা, নি কিউ বাই এমটাকে বললাম আপেক্ষিক আধান। তাহলে আর এখানে উপরে আপেক্ষিক আধানটা আছে নিচে, তাহলে ব্যাসার্ধটা আপেক্ষিক আধানের ব্যস্তানুপাতি। ব্যাসার্ধটা আপেক্ষিক আধানের ব্যস্তানুপাতি, মানে এইটা বাড়লে এইটা কমবে, এইটা কমলে এটা বাড়বে। এই ক্ষেত্রে প্রশ্ন দিতে পারে এরকম, ঠিক আছে, যে ইলেকট্রন আর একটা প্রোটন আছে, একটা ইলেকট্রন আছে একটা প্রোটন আছে, এটার মধ্যেই করাচ্ছি আমরা, ঠিক আছে। এটা অন্য প্রশ্ন, কোশ্চেন আকারে লিখবি, ঠিক আছে। কোশ্চেন আকারে লিখবি যে একটি ইলেকট্রন, একটি ই ও একটি পি, পি মানে কি? প্রোটন, একটা ইলেকট্রন একটা প্রোটন একই চৌম্বক ক্ষেত্রে, একই চৌম্বক ক্ষেত্রে একই বেগে, একই বেগে গতিশীল হলে একটা ইলেকট্রন আর একটা প্রোটন একই চৌম্বক ক্ষেত্র, মানে একই চৌম্বক ক্ষেত্র একই বেগে ছোড়া হলো দুটোকে, তাহলে এরকম প্রশ্ন দিতে পারে যে দুজনের ব্যাসার্ধ সমান হবে, দুজনের ব্যাসার্ধ আলাদা হবে, ঠিক আছে, বা এটার বেশি হবে এটার কম হবে, এরকম করে অনেকগুলো অপশান বানিয়ে দেবে, ঠিক আছে। এবার আমরা এটা করবো কী করে? একটা ইলেকট্রন একটা প্রোটনের একই বেগে গতিশীল হলে কার ব্যাসার্ধ বেশি হবে? কার ব্যাসার্ধ বেশি, কার ব্যাসার্ধ বেশি, ওটা আমরা দেখব। দেখ, আমরা এদিকে করছি আমরা ইলেকট্রনের, এদিকে বের করছি ইলেকট্রন, আর এদিকে বের করছি প্রোটন, এদিকে ইলেকট্রন আর এদিকে প্রোটন। ইলেকট্রনের আধান কি হয়? ইলেকট্রনের আধান আমরা আপেক্ষিক আধান মানে কি? কিউ বাই এম। তাহলে এই ইলেকট্রনের আধান হয় 1.6 ইন্টু 10⁻⁻⁻⁹ শুধু এর আগে মাইনাস হয়, ঠিক আছে, আমরা শুধু মানটা লিখছি। তাহলে ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 ইন্টু, এটা জানিস তো সবাই। আর প্রোটনের আধান কি হয়? প্রোটনের আধান সেম হয়, সেম 19 সি, সি মানে কি? কুলম। এইটারও 1.6 ইন্টু 10⁻⁻⁹, ইয়ারও 1.6 ইন্টু 10⁻⁻⁹। পার্থক্য হচ্ছে এটাই যে ইলেকট্রনটা মাইনাস হয় আর প্রোটনটা প্লাস হয়। তাহলে আধান তো দুজনেরই সমান। আমরা কি জানি? ব্যাসার্ধ হচ্ছে আপেক্ষিক আধানের ব্যস্তানুপাতি। আপেক্ষিক আধান মানে কিউ বাই এম, মানে যার আপেক্ষিক আধান বেশি, আপেক্ষিক আধান বেশি হলে ব্যাসার্ধ কি হবে? কম হবে। কেননা ব্যাসার্ধ আর আপেক্ষিক আধানের কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। মানে এইটা যদি বাড়ে তাহলে এইটা কমবে। এবার দেখ, আমরা আপেক্ষিক আধান কি করে বের করব? আপেক্ষিক আধান মানে হচ্ছে কিউ বাই এম। আপেক্ষিক আধান মানে কিউ বাই এম, মানে কিউ তো দুজনের সমান, কিন্তু এবারে দেখি আমরা ভর, ইলেকট্রনের ভর আর প্রোটনের ভর, কার ভর বেশি হয়? প্রোটনের না ইলেকট্রনের? অবশ্যই প্রোটনের ভর বেশি হয়, কেননা প্রোটন কেন্দ্রে থাকে আর ইলেকট্রন হালকা বলেই ওরা কী করে? কক্ষপথে আবর্তন করে। ইলেকট্রনই তো হালকা, তাহলে ভর কার বেশি? এর ভর বেশি আর এর ভর হচ্ছে কম। কত হয় এটা? 1836 গুণ না 1837 গুণ বেশি হয় প্রোটনের ভরটা, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আপেক্ষিক আধান কি হবে? আপেক্ষিক আধান মানে কি? সূত্র কি? কিউ বাই এম।
তাহলে আপেক্ষিক আধান কিউ দিয়ে তো বিচার করতে পারবো না, ইয়ারও কিউ এটা, ইয়ারও কিউ একই, কিউ দিয়ে বিচার করতে পারবো না, ভর দিয়ে বিচার করি। এর ভর বেশি, প্রোটনের ক্ষেত্রে যদি আপেক্ষিক আধান বের করি কিউ বাই এম, কিউ দিয়ে তো বিচার করতে পারবো না, ভর এর বেশি, ভর বেশি মানে নিচেরটা বেশি। তাহলে একটা ভগ্নাংশের যদি নিচেরটা বেশি হয় তাহলে আপেক্ষিক আধানটা একের থেকে কম হবে, একের থেকে কম হবে, হবে কি না? ইয়ার ভর বেশি, আধান আধান দুজনের সমান, আধান দিয়ে বিচার করতে পারবো না, তাহলে ভর ইয়ার বেশি, প্রোটনের ভর বেশি, তাহলে ভরটা যদি বেশি হয় মানে ভগ্নাংশের নিচেরটা বেশি হলে একের থেকে কম হয়। আর এর ক্ষেত্রে আপেক্ষিক আধান কী হবে? আপেক্ষিক আধান হচ্ছে কিউ বাই এম। কিউ দিয়ে তো বিচার করতে পারবো না, আমরা কিউ দিয়ে বিচার করতে পারবো না, তাহলে এম, ইয়ার এমটা কম মানে নিচেরটা কম, ভরটা কম। তাহলে ভর যদি কম হয় তাহলে আপেক্ষিক আধানটা বেশি হবে কি না? ভর কম মানে একটা ভগ্নাংশের নিচেরটা কম, নিচেরটা কম হলে ভগ্নাংশটা বড় হবে না? ভগ্নাংশ বড় লাগছে, একের থেকে বড় না লিখে এটা কম হয় আর এটা ভগ্নাংশটা বেশি হয়, এটা লেখাটা ঠিক। দেখ বুঝতে পেরেছিস কি না? আমরা আগে জানলাম ব্যাসার্ধটা হচ্ছে আপেক্ষিক আধানের ব্যস্তানুপাতি, আপেক্ষিক আধানের ব্যস্তানুপাতি মানে এইটা বাড়লে এটা কমবে, এবার আমরা ওইটা বের করব। তাহলে দেখলাম প্রোটন আর ইলেকট্রনের আধান তো সেম, ভর কার বেশি? এটার বেশি, তাহলে আপেক্ষিক আধান কিউ বাই এম, ভর বেশি মানে নিচেরটা বেশি, নিচেরটা বেশি হলে এটা কম, আর এর ক্ষেত্রে আপেক্ষিক আধান বেশি হয়। তাহলে আমরা পড়েছি যে আপেক্ষিক আধান বেশি হলে ব্যাসার্ধ কম হবে। কার ক্ষেত্রে আপেক্ষিক আধান বেশি? ইলেকট্রনের ক্ষেত্রে আপেক্ষিক আধান বেশি, তাহলে এর ক্ষেত্রে ব্যাসার্ধ কি হবে? ব্যাসার্ধ কম, আর এর ক্ষেত্রে ব্যাসার্ধ বেশি। কার বেশি হয় ব্যাসার্ধ? প্রোটনের বেশি হয়, তাই তো। এটা হলো ব্যাসার্ধ। তো ব্যাসার্ধর পর আছে সময়, সময় আছে টাইম পিরিয়ড, মানে আবর্তনকাল বের করতে হবে, তাই তো। আপেক্ষিক পরেরটা হচ্ছে আবর্তনকাল, মানে আবর্তন করতে কত সময় লেগেছে। এই বৃত্তপথটা আছে, বৃত্তপথের আবর্তনকাল তোরা পুরোপুরি লিখবি, আবর্তনকাল শুধু লিখে দিস না, বৃত্তপথের আবর্তনকাল, ওই যে বৃত্তপথে ঘুরছিল বৃত্তপথের আবর্তনকাল, ইংরেজিতে বলে এটাকে টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড। এটা কি দ্বারা লেখা হয়? টি দ্বারা। সময় সমান কি হয়? সময় সমান দূরত্ব বাই বেগ, এটা অঙ্কতে অনেকবার হয়েছে, সময় দূরত্বর যে অঙ্কগুলো। তাহলে সময় সমান হচ্ছে দূরত্ব বাই বেগ। আমরা একটু আগে যে বৃত্তপথের ছবিটা এঁকেছিলাম, এরকম বৃত্তপথে ঘুরছিল চৌম্বক ক্ষেত্রে, এটার ব্যাসার্ধ আমরা কত ধরেছিলাম দেখিলে একবার, যারা নোট করছিস, ঠিক আছে, তারা আর, এই বৃত্তপথের ব্যাসার্ধ কত? আর। তাহলে একটা বস্তু যদি এইখান থেকে শুরু করে এই পথটাতে ঘুরে, তাহলে কত কত পথ অতিক্রম করছি? এইখান থেকে শুরু করলে, যে কোনো এক জায়গা থেকে শুরু করলে, এই জায়গা থেকে শুরু করলে এই জায়গা থেকে এই বরাবর এই বরাবর এই বরাবর পরিধি বরাবর এসছে, তাহলে কতটা পথ অতিক্রম করলে? পরিধি, দূরত্ব কত পথ অতিক্রম করবে? 2 পাই আর নিচে আছে বেগ, কত বেগে যাচ্ছিল? ভি বেগে যাচ্ছিল, ঠিক আছে। এবার দেখ তারপরটা 2 পাই/ভি, আর আরের সূত্র জানি আমরা, আর একটা বের করলাম ব্যাসার্ধ। ব্যাসার্ধ কি হয়? আর সমান দেখিলে একবার mv/qb, এখানে ভি এ কাটা গেল, তাহলে কত হবে? টি হচ্ছে 2 পাই m
বাই কিউবি, 2πm/কিউবি। সময় বের করছি আমরা, সময় সমান বেরোলো 2πm/কিউবি। মানে এখানে ব্যাসার্ধ আছে কি? ব্যাসার্ধ আর নাই। বেগ আছে কি? বেগও নাই। তাহলে ব্যাসার্ধ ও বেগের উপর নির্ভর করে না। কোনটা? সময়টা। সময় বলতে আবর্তনকাল। এখানে লিখে দিচ্ছি আমরা আবর্তনকাল। তাহলে আবর্তনকাল ব্যাসার্ধ বা বেগের উপর নির্ভরই করে না। মানে যদি এটা প্রশ্ন দেই যে বেগ দ্বিগুণ করা হলো, তাহলে আবর্তনকালের কি পরিবর্তন হবে? কোনো পরিবর্তনই হবে না, কেননা আবর্তনকালটা ব্যাসার্ধ আর বেগের উপর নির্ভরই করে না। আছে কি এখানে কোনো? ব্যাসার্ধ আছে, আর আছে? আর নাই। ভি আছে? বেগও নাই। তার মানে ব্যাসার্ধ আর বেগের উপর নির্ভরই করে না। ঠিক আছে? যদি এটা এমসিকিউতে করা যেতেই পারে প্রশ্ন যে বৃত্তপথটির ব্যাসার্ধ দ্বিগুণ করে দেওয়া হলো, তাহলে আবর্তনকালের সময় কি গুণ হবে, কত গুণ হবে? কোনো পরিবর্তন হবে না। বেগের পরিবর্তন করে দেওয়া হলো, তাহলে এবার সবাই ভাববে বেগের পরিবর্তন করে দেওয়া হলো মানে স্পিড বাড়িয়ে গেছে। তাহলে স্পিড যদি বাড়ি যায় তাহলে সময় কম লাগবে, সবাই ভাববে। কিন্তু না, সময়ের উপর নির্ভরই করে না। সময়টা ব্যাসার্ধের উপর নির্ভরই করে না। ঠিক আছে, আবর্তনকাল হয়ে গেছে। এবার আমরা বের করব কৌণিক কম্পাঙ্ক। ঠিক আছে, কৌণিক কম্পাঙ্ক বের করবো আমরা। এবার কম্পাঙ্কটা আগে পড়ি। ঠিক আছে, কম্পাঙ্কর একটা সূত্র ছিল, 9এও ছিল 11এও ছিল। ঠিক আছে, যারা 11এ পড়েছে না, 9এও যদি পড়ে থাকিস দেখ, কম্পাঙ্ককে এন দ্বারা লেখা হয় বা এফ দ্বারাও লেখা হয়। ঠিক আছে, কম্পাঙ্ককে কী দ্বারা লেখা হয়? এফ দ্বারা। এটা হচ্ছে পর্যায়কালের অনন্যক। তাহলে কম্পাঙ্ক কাকে বলে? এখান থেকে শিখে বললি, কম্পাঙ্ক হচ্ছে পর্যায়কালের অনন্যক। টি হচ্ছে টাইম পিরিয়ড, পর্যায়কাল বা আবর্তনকাল, বলতে পারি আবর্তনকালের অনন্যক। কম্পাঙ্ক হচ্ছে আবর্তনকালের অনন্যক। তাহলে আমরা মানটা বসাই 1/t। টি এর মান কত পেয়েছিলাম আমরা? টি এর মান ছিল 2πm/কিউবি। 2πm/কিউবি। এটা যদি উল্টে যায় তাহলে কম্পাঙ্ক কত বেরোবে? কিউবি/2πm। তাহলে এটা হচ্ছে কম্পাঙ্ক বেরোলো এফ। এন দ্বারাও লেখা হয়, কোনো কোনো বইয়ে দেখবি এন দ্বারাও লেখা হতে পারে, যদি কেউ বই ফলো করছিস। এন দ্বারাও লেখা হতে পারে বা এফ দ্বারাও লেখা হতে পারে। এফ সমান হচ্ছে কিউবি/2πm। এটাও সেম, ব্যাসার্ধের উপর নির্ভর করে না, বেগের উপর নির্ভর করে না। এটা হলো কম্পাঙ্ক। এরপর হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। এই কম্পাঙ্কটাকে না সাইক্লোট্রন কম্পাঙ্ক বলা হয়। সাইক্লোট্রন কম্পাঙ্ক বা জাইরো কম্পাঙ্ক বলা হয়, কেননা সাইক্লোট্রনে এইটাকে ব্যবহার করা হয়, এই নীতিকে ব্যবহার করা হয়। সাইক্লোট্রন পড়বো আমরা পরে আছে। এই কম্পাঙ্কটাকে বলা হয় সাইক্লোট্রন কম্পাঙ্ক। এটা হলো কম্পাঙ্ক। এবার হচ্ছে কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ। কৌণিক বেগ যদি ওমেগা হয়, কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগকে কী দ্বারা লেখা হয়? ওমেগা। এটাকে ওমেগা, ডাব্লিউ না, ওমেগা। ঠিক আছে, ওমেগা সূত্র হচ্ছে 2πf। 2πf এখানে হচ্ছে 2π, আর এফ এর মানটা এখনই বেরোলো। কত বেরোলো দেখিলে একবার? কিউবি/2πm। 2π কাটা গেল, তাহলে কত বেরোলো? কিউবি/m। এটা কি বেরোলো? কৌণিক কম্পাঙ্ক। আগেরটা সাইক্লোট্রন কম্পাঙ্ক, এটা হচ্ছে কিউবি/m। এটার ক্ষেত্রে সেম, ব্যাসার্ধের উপর নির্ভর করে কি এটা? আর তো নাই, তাহলে ব্যাসার্ধের উপর নির্ভর করে না। বেগের উপর নির্ভর করে না। ঠিক আছে,
আরেকটা বলা হয় নাই যে যদি যদি প্লাস আধানটা ক্লকওয়াইজ ঘুরে, যেমন এটা তো আমরা যদিও বললিছি একবার, এখানে যদি কোনো একটা প্লাস আধান যায়, প্লাস কিউ আধান, তাহলে কোন দিকে বল অনুভব, এই বরাবর গতিশীল, তাহলে কোন দিকে বল অনুভব করবে? ফ্লেমিংয়ের বাম হস্ত এদিকে এদিকে এদিকে, কোন দিকে বল কাজ করছে? উপর দিকে, উপর দিকে বল কাজ করবে, তাই তো? তাহলে বস্তুটা ঘুরবে কোন পথ বরাবর? এই বরাবর। মানে এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, যদি এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, তাহলে মাইনাস কিউ আধান কোন দিক ঘুরবে? এটা পুরোটা মনে রাখার তো দরকার নেই, এটা শুধু প্লাস কিউ এরকমভাবে মনে রাখিস না। আবার প্লাস কিউ মানে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, এরকম কোনো ব্যাপার নাই। যদি প্লাস কিউটা অ্যান্টি ক্লক ঘুরে, মানে অ্যান্টি ক্লক বলতে ঘড়ির কাঁটার বিপরীতে, যদি প্লাস কিউটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে, তাহলে মাইনাস কিউটা কোন দিক ঘুরবে? ঠিক আছে, আমি মাইনাস কিউ আধানটাকে নিলাম, মাইনাস কিউ আধান এদিকে বরাবর গতিশীল। এটার ক্ষেত্রে ফ্লেমিংয়ের বাম হস্ত লাগাবো আমরা। ফ্লেমিংয়ের বাম হস্ত এইটা বরাবর কোন দিকে রাখা হয়? চৌম্বক ক্ষেত্র, তাই তো? এদিকে বরাবর চৌম্বক ক্ষেত্র, আর এই দিকে বরাবর রাখা হয় আধানের গতির দিক, তাই তো? তাহলে এটা কোন দিকে বল কাজ করবে? উপর দিকে। এটা মাইনাস কিউ আধানটাকে এদিকে, এইটাকে সেম চৌম্বক ক্ষেত্র নিতে হবে, নাহলে তো উল্টে যাবে। কি সেম চৌম্বক ক্ষেত্র রাখতে হবে, সেম দিকে বেগ রাখতে হবে, তবে না বোঝা যাবে। এবার দেখ বসাচ্ছি আমরা, ঠিক আছে? আমরা কোন দিকে রাখবো এটাকে? চৌম্বক ক্ষেত্রের দিক বরাবর, চৌম্বক ক্ষেত্রের দিক বরাবর। এইবারে এইটাকে কি এই দিক বরাবর রাখবো আমরা? এটা কোন আধানের গতিকে নির্দেশ করে? কোন আধানকে? তড়িৎকে। তড়িৎ মানে প্লাস, তাহলে প্লাস আধান কি এদিকে যাচ্ছে? বিপরীত দিকে যাচ্ছে। মাইনাস কিউ যেদিকে যায়, প্লাস কিউ তার বিপরীতে। মাইনাস কিউ যেদিকে যায়, প্লাস কিউ তার বিপরীতে। তাহলে প্লাস কিউ তার বিপরীতে মানে এই দিকে। তাহলে এবার বল কোন দিকে কাজ করছে? বল নিচ দিক কাজ করছে না? তাহলে এক্ষেত্রে বল কোন দিকে কাজ করছে? নিচ দিকে। তার মানে আধানটা এইরকমভাবে গোল গোল হয়ে ঘুরবে, তার মানে ঘড়ির কাঁটার দিকে। এইটা যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে, তাহলে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। সেম চৌম্বক ক্ষেত্র, এটা চৌম্বক ক্ষেত্র, এটা সেম, আধানের গতিও সেম। তবে এইটা যদি ক্লকওয়াইজ ঘুরে, এইটা যদি অ্যান্টি ক্লক ঘুরে, তাহলে এটা ক্লক ঘুরবে, আর এইটা যদি ক্লকওয়াইজ ঘুরে, তাহলে এটা অ্যান্টি ক্লক। ক্লক আর অ্যান্টি ক্লক জানিস তো? মানে এটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছে, বিপরীত দিকে। ঘড়ির কাঁটা এই দিক ঘুরে, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, তাহলে এটা কোন দিকে ঘুরবে? ঘড়ির কাঁটার দিকে ঘুরবে। আর এইটা যদি দিকে ঘুরতেও, তাহলে এটা বিপরীত দিকে ঘুরতে। আর এখান থেকে আরেকটা আছে, আরেকটা কেস 3, এটা কেস 3 অন্যটাতে বলছি, ঠিক আছে? অন্য ভিডিওতে। কেস 2, এটা কেস 3 করবো আমরা।